আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা, স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। আর কি অবস্থা, কেমন আছেন সবাই? পড়াশোনা কেমন চলছে? আজকে আমরা খুব ছোট্ট একটা লেকচার নিয়ে আলোচনা করব। এটা হলো বাংলাদেশ বিষয়গুলি লেকচার নাম্বার 6, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং হলো বাংলাদেশের স্বাস্থ্য সেবা, বাংলাদেশের নারী ও শিশু শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো। আর এছাড়া যা আছে দেখেন, এছাড়া আছে হলো বাংলাদেশের প্রথম মহিলা এবং বাংলাদেশের অন্যান্য প্রথম, অর্থাৎ প্রথম মহিলা প্রধানমন্ত্রী, প্রথম মহিলা শিক্ষামন্ত্রী, প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী, এরকম যে বিষয়গুলো আছে, প্রথম মহিলা বিচারপতি, এই বিষয়গুলো আপনারা পড়ে নেবেন। আর আমরা যেটা পড়বো সেটা হলো শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং নারী ও শিশু সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে প্রথমেই যদি আমরা বলি, শিক্ষা ব্যবস্থার রূপরেখা কেমন হবে এই সংক্রান্ত যে কমিটি গঠন করা হয় সেই কমিটির নাম হলো শিক্ষা কমিটি। এবং বাংলাদেশের প্রথম শিক্ষা কমিটি যেটা, সেই কমিটির নাম হলো ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিটি। যাদের ক্যামেরাগুলো বন্ধ আছে, পসিবল হলে, সম্ভব হলে ক্যামেরাগুলো চালু রাখার চেষ্টা করেন, যেহেতু রাতের ক্লাস এবং অনেকক্ষণ ক্লাস চলবে, মাঝখানে যাতে আপনারা গায়েব হয়ে না যান, এই জন্য অন্তত হলেও ক্যামেরাগুলো চালু রাখার চেষ্টা করেন। হ্যাঁ, তো চলেন তাহলে শুরু করা যাক। শিক্ষা ব্যবস্থা প্রথমেই লেখেন বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন, হাইফেন দিয়ে লেখেন ডক্টর কুদরত ই খুদা শিক্ষা কমিশন। ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশন। স্যার, রেকর্ড ক্লাসগুলো ঝাপসা দেখা যায়। নেটওয়ার্ক একটু ভালো যে জায়গায়, এরকম জায়গায় বসে দেখলে মনে হয় একটু ক্লিয়ার দেখা যাবে। প্রথম শিক্ষা কমিশনের নাম হলো ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশন এবং এটা প্রতিষ্ঠিত হয় 26 জুলাই 1972 এবং এই কমিশন রিপোর্ট দেয় হলো 1974 সালে। গঠিত হয় 26 জুলাই 1972 এবং এই কমিটি রিপোর্ট প্রদান করে 1974 সালে। এবং এই কমিটির একটা বৈশিষ্ট্য ছিল, এই কমিটির একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল, তারা শিক্ষা ব্যবস্থাকে অবৈতনিক এবং এরা প্রাথমিক স্তরে শিক্ষা ব্যবস্থাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করার সুপারিশ করে। সাউন্ড হলে ভালো হতো মানে কি? সাউন্ড হলে ভালো হতো মানে কি? সাউন্ড কি কম শোনা যায়, এরকম কিছু আছে? সাউন্ড ঠিক আছে? এই কমিটির বিশেষত্ব হলো প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করার সুপারিশ করে এবং আরেকটা বৈশিষ্ট্য হলো শিক্ষা ব্যবস্থাকে একমুখী করার সুপারিশ করে। এই গেল বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের বৈশিষ্ট্য। বোর্ড ক্লিয়ার না? না না ভাইয়া, বোর্ডের ঝামেলা না, এটা ঝামেলা হলো যেখানে আপনি আছেন ওইখানে নেটওয়ার্ক যদি দুর্বল হয় তাহলে বোর্ড ঝাপসা দেখাবে। এই জন্য আপনি যেই জায়গায় আছেন
ওই জায়গা থেকে যেখানে নেটওয়ার্ক একটু বেশি পায় আরো একটু বেশি স্ট্রং, এরকম একটা জায়গায় গেলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তো এই হলো আমাদের প্রথম শিক্ষা কমিশন সম্পর্কিত কথাবার্তা। মুছে ফেলবো? ক্লিয়ার? সি লিখে দেন। ক্লিয়ার হলে সি লিখে দেন। দেন আসেন বাংলাদেশের বর্তমান শিক্ষা কমিশন। বর্তমান শিক্ষা কমিশন, এটার নাম হলো ডক্টর কবির চৌধুরী শিক্ষা কমিশন। ডক্টর কবির চৌধুরী শিক্ষা কমিশন। এই কমিশন গঠিত হয় উনিশশো কেন 2009 সালে। 2009 সালে গঠিত হয় এবং এই কমিশন রিপোর্ট প্রদান করে 2010 সালে এবং এই কমিশনের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়ন করা হয়। এই কমিশনের রিপোর্ট অনুযায়ী জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়ন করা হয়। জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়ন করা হয়। কবির চৌধুরী শিক্ষা কমিশনের রিপোর্ট অনুযায়ী জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়ন করা হয়। যদি পরীক্ষা প্রশ্ন আসে বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয় কবে, উত্তর হলো 2010 সালে। এবং এই কমিটির সুপারিশে শিক্ষা ব্যবস্থাকে বা 3 স্তর বিশিষ্ট শিক্ষা ব্যবস্থার সুপারিশ করা হয়। এই কমিশনের রিপোর্ট অনুযায়ী 3 স্তর বিশিষ্ট শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হয়। এই 3 স্তর কি কি এটা একটু লিখে নেন। 3 স্তর বিশিষ্ট, এখান থেকে কিন্তু 2022 সালের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন এসেছিল। 3 স্তর বিশিষ্ট শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক স্তর কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত, এই ধরনের একটা প্রশ্ন এসেছিল। স্যার আজকের ক্লাসটা করতে পারলাম না, আমার মেয়েটা কান্নাকাটি করতেছে, ক্লাস করতে দিচ্ছে না। ওকে ঠিক আছে, পরে রেকর্ড দেখে নেবেন। বাট এটাই একটা ম্যানার, জাস্ট আপনি ক্লাস থেকে যদি যেতে হয় বা কোনো প্রয়োজন থাকে এভাবে বলে গেলে তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হয় যে লোকজন কই গেল বা কারা ছিল কারা চলে গেল, ব্যাপারটা বোঝা সহজ হয়ে যায়। খায়রুল ভাই কি সমস্যা? হ্যাঁ আচ্ছা, এরপরে আর যারা আছেন বাকিদের তো কারো ক্যামেরা চালু নেই, ঘটনা কি? সবাই শুধু এমবির হিসেব করেন, তাই না? 3 স্তর বিশিষ্ট শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক স্তর, আরটা হলো মাধ্যমিক স্তর, আরটা হলো উচ্চ শিক্ষা। প্রাথমিক স্তর হলো প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। মাধ্যমিক স্তর হলো নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এবং উচ্চ শিক্ষা, যেটা উচ্চ শিক্ষা হলো স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, এগুলো। এখানে দেখেন পিএইচডি মানে হলো
ডক্টর অফ ফিলোসফি। পিএইচডি মানে হলো ডক্টর অফ ফিলোসফি। ওকে, এরপরে যদি যাই আমরা বাংলাদেশের শিক্ষা প্রশাসন সম্পর্কে, হ্যাঁ, তার আগে আরেকটু জিনিস লিখে রাখতে পারেন, সেটা হলো জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2022। এটা হলো বাংলাদেশের সর্বশেষ শিক্ষার রূপরেখা, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021, যেটা 2022-এ পাশ হয়েছে আর কি। 2021 সর্বশেষ শিক্ষাক্রম, সর্বশেষ শিক্ষাক্রম রূপরেখা। এই রূপরেখাটা কি দেখেন, এই রূপরেখাটা হলো জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021, এটার নাম জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021। এটা সংসদে পাশ হয় 30 মে 2022। 30 মে 2021 এটা পাশ হয় সংসদে 30 মে 2022। এখানে কি বলা হয়, প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সবার জন্য একই ধরনের কারিকুলাম বা একই ধরনের পাঠ্যপুস্তক থাকবে। এখানে বলা হয় প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সবার জন্য 10টি বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত, সবার জন্য 10টি বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত থাকবে। লিখছেন? এখন আসেন বাংলাদেশের শিক্ষা প্রশাসন সম্পর্কে কিছু লিখবো। এটা গেল বাংলাদেশের শিক্ষানীতি ও শিক্ষার রূপরেখা। ওকে, মুছে ফেলবো। দেন আসেন শিক্ষা প্রশাসন। শিক্ষা প্রশাসন, শিক্ষা প্রশাসন সামলায় হলো 2টা মন্ত্রণালয়। এর মধ্যে একটার নাম হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আরেকটার নাম হলো শিক্ষা মন্ত্রণালয়। একটার নাম হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আর একটার নাম হলো শিক্ষা মন্ত্রণালয়। একটা হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আর একটার নাম হলো শিক্ষা মন্ত্রণালয়। এই 2টা মন্ত্রণালয় দিয়ে শিক্ষা ব্যবস্থা পরিচালিত। আমরা যেহেতু পরীক্ষা দিব প্রাইমারির, সেহেতু আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব। এই মন্ত্রণালয়টা প্রথমে মন্ত্রণালয় ছিল না। এটা প্রতিষ্ঠার জন্য প্রথমে প্রাথমিক শিক্ষা আইন পাশ হয়, যেটা 1974 সালে সংসদে পাশ হয়। প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় 1974 সালে। প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় 1974 সালে।
এবং পরবর্তীতে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন এটা পাশ হয় আবার 1990 সালে। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় 1990 সালে। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় 1990 সালে। যে জিনিসটা পাশ হওয়ার পরে আরেকটা জিনিস হয়, সেটা হলো 1992 সালে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ চালু করা হয়। 1992 সালে এই আইনটা কার্যকর করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ নামে একটা বিভাগ চালু করা হয়। লেখেন, এটা একটা প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ। এই বিভাগটা চালু করা হয় 1992 সালে। এই বিভাগের অধীনে সারা দেশব্যাপী 68 উপজেলায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়। 68 উপজেলায় চালু করা হয় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। এই আইন অনুযায়ী 68 উপজেলায়, প্রথমে সারা দেশের 68 উপজেলায় চালু করা হয় উপজেলায় কি চালু করা হয়? এটা বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয় 1 জুলাই 1992। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয় জুলাই না, সরি, এটা জানুয়ারিতে। উপজেলায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় 1 জানুয়ারি 1992। 1 জানুয়ারি 1992 প্রথমে 68 উপজেলায় চালু করা হয়। এরপরে এই শিক্ষা ব্যবস্থাটা 1993 সালে সকল উপজেলায় সারা দেশব্যাপী একযোগে চালু করা হয়। সারা দেশব্যাপী একযোগে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয় সারা দেশব্যাপী একযোগে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয় 1 জানুয়ারি 1993। এবং এই শিক্ষা ব্যবস্থাটা চলতে চলতে মোটামুটি 1993 সাল থেকে প্রাথমিক শিক্ষার মন্ত্রণালয় পরবর্তীতে 2003 সালে গঠন করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয় 2003 সালে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় 2003 সালে। পরীক্ষার প্রশ্ন আসে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কবে প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয় 2003 সালে। এরপর আসেন শিক্ষা সম্পর্কিত কর্মসূচি সমূহ। শিক্ষা সম্পর্কিত কর্মসূচি সমূহ। শিক্ষা সম্পর্কিত কর্মসূচি সমূহ। শিক্ষা সম্পর্কিত যেসব কর্মসূচি চালু হয় এর মধ্যে সর্বপ্রথম চালু হয় সমন্বিত উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম প্রকল্প, যেটা 1991 সালে চালু হয়। সমন্বিত উপ
আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম প্রকল্প 1992 সালে চালু হয়। সমন্বিত উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম প্রকল্প চালু হয় 1992 সালে। সমন্বিত উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম প্রকল্প কবে চালু হয়, এটা পরীক্ষার প্রশ্ন এসেছিল। আরেকটা প্রশ্ন এসেছিল, শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি চালু হয় কবে? 1993 সালে। শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি, এটা 1993 সালে চালু হয়। এরপরে চালু হয় শিক্ষার জন্য উপবৃত্তি, যেটা 1992 সালে চালু হয়। প্রথমে এটা ছিল প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি। প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি চালু হয় 1999 সালে। এবং বর্তমানে উপবৃত্তি চালু আছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। বর্তমানে মেয়েদের জন্য উপবৃত্তি চালু আছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। বর্তমানে মেয়েদের জন্য উপবৃত্তি ব্যবস্থা চালু আছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এইটুকু লিখে নেন। এরপরে আরেকটা জিনিস লেখেন, সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিতের ঘোষণা দেওয়া হয় 2015 সালে। সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিতের ঘোষণা দেওয়া হয়। তার আগে আরেকটা জিনিস লেখেন, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের ঘোষণা দেওয়া হয় 2009 সালে। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের ঘোষণা দেওয়া হয় 2009 সালে। আরেকটা লেখেন, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হয় 2010 সাল থেকে। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হয় 2010 সালে। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হয় 2010 সালে। ওকে, আর একটা জিনিস লেখেন, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে এনসিটিবি। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে এনসিটিবি, ন্যাশনাল কারিকুলাম ফর টেক্সট বুক বোর্ড। এটা ফুল মিনিং একটু পরেই লিখে দিচ্ছি। একটা জিনিস এখন লিখে রাখেন, সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চয়তার ঘোষণা দেওয়া হয় 2015 সাল থেকে। সার্বজনীন প্রাথমিক শিক্ষার নিশ্চয়তার ঘোষণা দেওয়া হয় 2015 সাল থেকে। সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চয়তার ঘোষণা দেওয়া হয় 2015 সালে। সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চয়তার ঘোষণা দেওয়া হয় 2015 সালে। সার্বজনীন প্রাথমিক শিক্ষা এটা নিশ্চিত করার ঘোষণা বা নিশ্চয়তার ঘোষণা দেওয়া হয় প্রথম
2015 সালে। এরপরে আরেকটা জিনিস লিখে রাখেন, সেটা হলো শিক্ষা সংক্রান্ত কিছু পরিসংখ্যান। লেখেন যে শিক্ষা সংক্রান্ত পরিসংখ্যান। শিক্ষা সংক্রান্ত পরিসংখ্যান, পরের পৃষ্ঠায় চলে যাবো। হ্যাঁ, এটুকু ডান হলে পরের পৃষ্ঠায় চলে গেলাম, বা এইটাই মুছে নিলাম আমরা। লেখেন শিক্ষা সংক্রান্ত পরিসংখ্যান। শিক্ষা সংক্রান্ত পরিসংখ্যানের প্রথমেই লেখেন অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুযায়ী সাক্ষরতার হার। দেখেন সাক্ষরতার হার অর্থনৈতিক সমীক্ষা 2023-22 না, 2023 অনুযায়ী সাক্ষরতার হার হলো 76.4%। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী 76.4%। এখানে নারী শিক্ষার হার হলো বর্তমানে 78.6%, এবং নারীরা পুরুষদের হলো 78.6% এবং নারীদের হলো 72.9%। 78.6% হলো পুরুষদের সাক্ষরতার হার, 78.6%। এটা হলো পুরুষদের সাক্ষরতার হার। আর নারীদের সাক্ষরতার হার হলো 72.9%। এইটা গেল অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুযায়ী। আরেকটা যদি আমরা দেখি জনশুমারি ও গৃহগণনা 2022 অনুযায়ী। জনশুমারি ও গৃহগণনা 2022 অনুযায়ী শিক্ষা সংক্রান্ত পরিসংখ্যান যা আছে, ওইখানে বলা আছে 74.66% হলো সাক্ষরতার হার। 74.66% হলো সাক্ষরতার হার। এরপরে আরেকটা জিনিস লেখেন, সেটা হলো সাক্ষরতায় শীর্ষ জেলা পিরোজপুর জেলা। এই পরিসংখ্যানে আরেকটা জিনিস লেখেন, সেটা হলো সাক্ষরতায় শীর্ষ, আরেকটা হলো সাক্ষরতায় সর্বনিম্ন। একটা হলো শীর্ষ আর একটা হলো সর্বনিম্ন। একটা হলো শীর্ষ জেলা, আরেকটা হলো শীর্ষ বিভাগ। একটা হলো সর্বনিম্ন জেলা, আরেকটা হলো সর্বনিম্ন বিভাগ। এখন দেখেন, এটা উপরে লেখার কথা ছিল, আমার জায়গা নেই বিধায় আমি নিচে লিখলাম। আপনারা আমার মতো নিচে লেখার দরকার নেই, জায়গা হলে উপরে লিখে নেবেন। কয়জন আছেন? লোক কমে না যেন। লোক কমলে কিন্তু আমি অল্পের মধ্যে শেষ করে টুক করে শেষ করে দিব। বলবো যে এগুলা পড়তে হবে, এগুলা পড়ে নিয়েন, শেষ। তাহলে আর কিছু লিখে দিব না, বুঝছেন? মনে থাকে যেন। ওয়েলকাম তিথি আপু, চমৎকার সুন্দর হাসি নিয়ে আমাদের সামনে আসছেন, এই জন্য আপনাকে ওয়েলকাম। এরপরে আসেন শীর্ষ জেলা হলো কারা? শীর্ষ জেলা হলো পিরোজপুর। আর শীর্ষ বিভাগ হলো ঢাকা বিভাগ সাক্ষরতার হারে। সর্বনিম্ন বিভাগ হলো সাক্ষরতার হারে জামালপুর জেলা
আর সর্বনিম্ন বিভাগ মানে সর্বনিম্ন বিভাগ হলো ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ বিভাগ। ওকে, লিখছেন? দেন নেক্সট আসেন, গেল আমাদের সাক্ষরতা সংক্রান্ত পরিসংখ্যান। দেন আসেন সাক্ষরতা সংক্রান্ত আরো কিছু পরিসংখ্যান। বাংলাদেশে প্রথম নিরক্ষর মুক্ত জেলার নাম হলো মাগুরা। মোট নিরক্ষর মুক্ত জেলা হলো 7টি। মোট নিরক্ষর মুক্ত জেলা আছে হলো 7টি। এই 7 জেলা কি কি দেখেন? মাগুরা, চুয়াডাঙ্গা, দিনাজপুর। দেখেন, মাগুরা, চুয়াডাঙ্গা, দিনাজপুর না, সরি, এটা হলো রাজশাহী। 7 জেলা কি কি লেখেন? মাগুরা, রাজশাহী, চুয়াডাঙ্গা, এই 3 জেলা। মাগুরা, রাজশাহী, চুয়াডাঙ্গা। মাগুরা, রাজশাহী, চুয়াডাঙ্গা। এছাড়া আছে লালমনিরহাট, জয়পুরহাট, গাজীপুর, সিরাজগঞ্জ। লালমনিরহাট, জয়পুরহাট, গাজীপুর, সিরাজগঞ্জ। লালমনিরহাট, জয়পুরহাট, জয়পুরহাট, একটা হলো সিরাজগঞ্জ, একটা হলো গাজীপুর। এই জেলাগুলো হলো মোট নিরক্ষর মুক্ত জেলা। মোট নিরক্ষর মুক্ত জেলা হলো এইগুলো। ক্লিয়ার হলে বলেন, তাহলে আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। আসেন নেক্সট, পরের পৃষ্ঠায় যাবো। ক্লিয়ার? নেক্সট, এরপরে আসেন শিক্ষা সংক্রান্ত কিছু প্রতিষ্ঠানের অ্যাব্রিভিয়েশন যেগুলো আসে শিক্ষা প্রশাসনের বা শিক্ষা বিষয়ক ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান, এর নাম হলো নাএম, ন্যাশনাল একাডেমি অফ এডুকেশন ম্যানেজমেন্ট। এরা হলো শিক্ষা সংক্রান্ত ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান, নাএম। নাএম মানে হলো NATIONAL, ন্যাশনাল একাডেমি অফ এডুকেশন ম্যানেজমেন্ট। ন্যাশনাল একাডেমি অফ এডুকেশন ম্যানেজমেন্ট, এটাকে বলা হয় নাইম। এটা প্রতিষ্ঠিত হয় 1959 সালে। প্রতিষ্ঠিত হয় 1959 সালে। এরপরে নাইমের পরে আরেকটা লেখেন, সেটা হলো নাইম একটা, আরেকটা লিখতে পারেন নাইম একটা, আরেকটা লিখতে পারেন এনসিটিবি। এনসিটিবি, NATIONAL CURRI, কারিকুলাম, ন্যাশনাল কারিকুলাম ফর টেক্সট বুক বোর্ড। টেক্সট বুক বোর্ড, এটা প্রতিষ্ঠিত হয় 1983 সালে। প্রতিষ্ঠিত হয় 1983 সালে। প্রতিষ্ঠিত হয় 1983 সালে। এরপরে যদি দেখি এনসিটিভির পরে, সেটা আছে আমাদের ব্যানবেইজ আছে, 1977 প্রতিষ্ঠিত হয়েছে। ব্যানবেইজ, BEIS। ব্যানবেইসের ব্যান মানে হলো বাংলাদেশ, BNGLA,
ডিএসএস বাংলাদেশ, বিইউ আর ই এ ইউ ব্যুরো, বাংলাদেশ ব্যুরো বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল, TIONAL, বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স লিখছেন? স্যার কারেন্ট চলে গেছে তাই লিড নিচ্ছি, রিয়াজুল ইসলাম। আচ্ছা ঠিক আছে ভাই, পরে দেখে নিবেন। বাট এই যে দুইজন অলরেডি কমে গেছে, এই যে দুইজন যারা কমছে, একজন বলে গেছে আর একজন বলে যায়নি, যে বলে যায়নি কি করবো তারে বলেন, কি করা উচিত? এই যে কষ্ট করে এখানে রাতের বেলা দাঁড়ায় আছি আর সে না বলে চলে যাচ্ছে। ব্যান বেইস এটা প্রতিষ্ঠিত হয় 1977 সালে, 1977 সালে। ব্যান বেইজের পরে আর একটা লিখবেন যেটা, সেটা হলো এনটিআরসিএ, এটা বেসরকারি শিক্ষা সংক্রান্ত বিষয়ে কাজ করে। এনটিআরসিএ, এটা পরীক্ষার প্রশ্ন এসেছিল এইভাবে, বাংলাদেশে বেসরকারি শিক্ষা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে কারা? বেসরকারি শিক্ষা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে কারা? ওকে, এটা পরিচালনা করে এনটিআরসিএ, মানে হলো নন গভর্নমেন্ট টিচার্স, TACHERS, টিচার্স, নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি, নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি, নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড, কারেন্ট গেলে সব অফ হয়ে যায় স্যার। ও আচ্ছা বুঝছি, একজন ফিরে আসছে কিন্তু শেষে বলছে যে স্যার কারেন্ট গেলে সব অফ হয়ে যায়। আমরা এখন 79 জন, একজন ফিরে আসছে আবার। এরপর এনটিআরসি এটা প্রতিষ্ঠিত হয় 2005 সালে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বেসরকারি শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ন্ত্রণ করে কোন সংস্থা, উত্তর হলো এনটিআরসি। এছাড়া আসেন প্রাইমারি সংক্রান্ত যে বিষয়টা, এইটা যারা দেখে তারা হলো ডিপিই, ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন, ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন, এটা প্রতিষ্ঠা হয় 1981 সালে, ডিপিই। এটার পূর্ণরূপ হলো ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন, ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন, এটা প্রতিষ্ঠা হয় 1981 সালে, 1981 সালে, ডিপিই। আরেকটা হলো এনএপিই, ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন, ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন, এটা ঢাকার বাইরের একটা প্রতিষ্ঠান। এটা প্রতিষ্ঠিত হয় 1978 সালে, এনএপিই, এনএপিই। একাডেমি ফর প্রাইমারি শুধু এই একটা প্রতিষ্ঠান আছে ঢাকার বাইরে, এটা হলো ময়মনসিংহে, এবং এটা প্রতিষ্ঠা হয়
1978 সালে। আর এটার জাতীয় শব্দটা, এই শব্দটা যুক্ত হয় 1985 সালে। একাডেমি ফর প্রাইমারি এডুকেশন, এপি ছিল প্রথম নাম, পরবর্তীতে এটার নাম পরিবর্তন করে রাখা হয় ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন। এটা রাখা হয় 1985 সালে। আর এই প্রতিষ্ঠানটা প্রথমে প্রতিষ্ঠিত হয়েছিল 1978 সালে। এরপর আসেন মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্ট অল্প কয়েকটা বিষয় আমরা বলবো। এখানে একটা উচ্চশিক্ষা বিষয়ক একটা প্রতিষ্ঠান আছে, ওটার নাম লিখে রাখতে পারেন ইউজিসি বা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইউনিভার্সিটি গ্রান্ট, COMMISSION, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, এটা হলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরা উচ্চ শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠানগুলোর অনুমোদন নিয়ে থাকে, এই সংক্রান্ত কার্যক্রমগুলো এরা করে থাকে। এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল প্রথমেই 1972 সালে। 1972 সালে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, এটা প্রতিষ্ঠিত হয় 1972 সালে। এই পর্যন্ত লেখা শেষ হলে দেন আসেন এরপরে আমরা আর যেটা দেখবো সেটা হলো বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত কিছু তথ্য দেখব। মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত কিছু তথ্য। উম 2-3টা তথ্য শুধু আসছেন। ও স্যার সরেন, দেখা যায় না। যাদের হাসি খুব প্রশস্ত, বুঝছেন, প্রশস্ত হাসি। হ্যাঁ, আচ্ছা আসেন, এটা হলো মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়। মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়। এইখানে দেখেন, দেশে প্রথম সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু হয়। দেশে প্রথম সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু হয় 2010 সালে। নাম্বার 1, দেশে প্রথম সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু হয় 2010 সালে। প্রথম সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু হয় 2010 সালে, নাম্বার 1। নাম্বার 2, আর একটা কথা লিখে রাখেন, সেটা হলো দেশে প্রথম জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়, এটাও 2010 সালে। দেশে প্রথম জেএসসি ও জেডিসি পরীক্ষা চালু হয় 2010 সালে। দেশে প্রথম জেএসসি ও জেডিসি পরীক্ষা এটা চালু হয় 2010 সালে। এরপরে আর একটা জিনিস লিখতে পারেন, সেটা হলো দেশে প্রথম শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন প্রণয়ন করা হয় 2012 সালে। শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন, প্রথম শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন, এটা প্রণয়ন করা হয়, শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন প্রণয়ন করা হয় 2012 সালে। এর উদ্দেশ্য হলো সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করা। সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত, এই লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় শিক্ষা সহায়তা
ট্রাস্ট আইন। আরেকটা কথা লিখতে পারেন, সেটা হলো শিক্ষা মন্ত্রণালয়, যেটা ওনাদের কথা একটু লিখে আসি উপরে যারা আছে। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের বিভাগ আছে দুইটি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ একটা, আর একটা হলো কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এটা হলো শিক্ষা মন্ত্রণালয়। এতক্ষণ আমরা যেটা বললাম সেটা হলো প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আর এটা হলো মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক শিক্ষা মানে শিক্ষা মন্ত্রণালয় যেটা, এদের আছে হলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, আর একটা বিভাগ হলো কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। একটা হলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, আর একটা হলো কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একটা বিভাগ, আর একটা বিভাগ হলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এই পর্যন্ত শেষ হলে বলেন, তাহলে এইটুকু মুছে ফেলবো। এরপরে সামনে চলে যাব বাংলাদেশের শিক্ষা বোর্ড। বাংলাদেশের আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, ওকে, ভেরি গুড। আসেন। বাংলাদেশে শিক্ষা বোর্ড আছে মোট 11টি। তো ওই শিক্ষা বোর্ডের নাম একেবারে ডিটেলসে সব লেখার দরকার নেই, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, যশোর, বরিশাল এইভাবে লিখে রাখেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, যশোর শিক্ষা বোর্ড। এই শিক্ষা বোর্ড গেল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, যশোর, এগুলো 5টা। এছাড়া আছে সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ। সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ। এছাড়া আছে হলো সিলেট, দিনাজপুর, আর হলো ময়মনসিংহ। এছাড়া সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ ছাড়া আর যেটা আছে, ও আচ্ছা, আরটা আছে হলো সেটা বরিশাল বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড। এই গেল হলো 8টা না, এইগুলো হলো 9টা। 9টার পর আর বাকি 2টা হলো একটা মাদ্রাসা শিক্ষা বোর্ড আর একটা হলো কারিগরি শিক্ষা বোর্ড। একটা হলো কারিগরি শিক্ষা বোর্ড, একটা মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রথমে কারিগরি শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয় 1978 সালে, পরবর্তীতে 1979 সালে হয় মাদ্রাসা শিক্ষা বোর্ড। এই হলো মোট 11টা শিক্ষা বোর্ড। এছাড়া আছে, এই 2টার সাল লিখে রাখবেন। কারিগরি শিক্ষা বোর্ড, এটা প্রতিষ্ঠিত হয় 1978 সালে। আরটা হলো মাদ্রাসা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড। এই শিক্ষা বোর্ডটা 1979 না, এটা 80 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 79 সালে আর কি, সরি, 1979 সালে। 1979 সালে প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষা বোর্ড। এইখানে আর কোনো তথ্য এখানে দরকার নেই। এখন আসেন আমাদের উচ্চ শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো, যেমন বিশ্ববিদ্যালয়গুলো, এইগুলো সম্পর্কে অল্প 2-1টা তথ্য আমরা দেখব। উচ্চ শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো সম্পর্কে 2-1টা তথ্য আমরা দেখব। উচ্চ শিক্ষা, নেক্সট আসেন।
উচ্চশিক্ষার জন্য কাজ করে হলো ইউজিসি, ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। উচ্চশিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠান হলো বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয় আছে মোট 53টি। এগুলো হলো পাবলিক বিশ্ববিদ্যালয়। এর মধ্যে আমরা পড়বো শুধু দুইটা বিশ্ববিদ্যালয় সম্পর্কে, একটা হলো ঢাবি আর একটা হলো রাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা হলো স্যার মাথা ব্যথা করছে লিভ নিচ্ছি। ভাই এইগুলা যারা বলেন তাদের জন্য বলি, আমি এই জায়গায় দাঁড়াইছি হলো বিকেল 3টায়, এখন বাজে হলো রাত 10:30টার কাছাকাছি। আর আপনি 2 ঘন্টার জন্য আসছেন, তাও 1 ঘন্টা কেবল গেছে বা সোয়া ঘন্টা গেছে, এখন আপনি বসে আসছেন যে আপনার মাথা ব্যথা করে তাই লিভ নিচ্ছেন। এবং আমি এখানে প্রতিদিনই প্রায় 12টা থেকেই শুরু হয়, রাত 10টা 11টা বেজে যায় প্রতিদিন। আপনাদের একটা ব্যাচ শেষ হয়, আরেকটা ব্যাচ শুরু হয়, আরেকটা ব্যাচ শুরু হয়, আরেকটা ব্যাচ শুরু হয়, মানে 2 ঘন্টা একজনের শেষ হতে না হতে আবার আরেকটা শুরু হয়। এইখানেই দাঁড়ানো, আর আপনি ওখানে বসে বসে আপনার মনে হচ্ছে যে ঠিক আছে তাহলে চলে গেলাম স্যার। ওই দিন একজন লিখছে স্যার প্রচন্ড ঘুম আসছে চলে গেলাম। আপনাদের তো চলে যাওয়ার সুযোগ আছে, তাই না? এরপরে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। পরীক্ষায় প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? প্রতিষ্ঠিত হয় 1921 সালে। এটার সাথে জড়িত আছে নাদান শিক্ষা কমিশনের রিপোর্ট। নাদান শিক্ষা কমিশন বা নাদান কমিশন রিপোর্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এ যাবৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হয়েছে 53 বার। এরপর আসেন উপাচার্য সংক্রান্ত কিছু প্রশ্ন পরীক্ষা আসে, বেশি আসে উপাচার্য সংক্রান্ত। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধকালীন উপাচার্য কে ছিলেন, ভাষা আন্দোলনের সময়কালীন উপাচার্য কে ছিলেন, এই ধরনের কিছু প্রশ্ন পরীক্ষা আসে। আসেন উপাচার্য সংক্রান্ত কি প্রশ্ন আসে সেটা দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, ওনার নাম হলো পি জে হার্টস। উনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, পি জে হার্টস, ফিলিপ জোসেফ হার্টস। উনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য বা প্রথম উপমহাদেশীয় উপাচার্য, উপমহাদেশীয় বলতে বোঝায় ভারতীয়, স্যার এফ রহমান। এরপর ভাষা আন্দোলন চলাকালীন উপাচার্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন। ভাষা আন্দোলন চলাকালীন উপাচার্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন। ভাষা আন্দোলনকালীন উপাচার্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন। এরপর লেখেন মুক্তিযুদ্ধ চলাকালীন উপাচার্য ডক্টর আবু সাইদ চৌধুরী, যিনি পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, বিচারপতি আবু সাইদ চৌধুরী। মুক্তিযুদ্ধ চলাকালীন উপাচার্য ছিলেন আবু সাইদ চৌধুরী। আবু সাইদ চৌধুরী উনি ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন উপাচার্য। মুক্তিযুদ্ধ চলাকালীন উপাচার্য আবু সাইদ চৌধুরী। এরপরে আর একজনের কথা লিখতে পারেন, মানে আরেকটা ইউনিভার্সিটির কথা লিখতে পারেন, সেটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়।
কারণ বলে চলে যেতে বলছি, তো কারণ বলে চলে যাচ্ছে যে স্যার ঘুম আসছে স্যার গেলাম। এই হলো কারণ। আসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় যেটা আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে লেখেন প্রতিষ্ঠা 1953 সাল। আর এই বিশ্ববিদ্যালয়ের শুধু আরেকটু তথ্য লিখবেন, সেটা হলো এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ডক্টর IH জুবেরি। প্রথম উপাচার্য ডক্টর IH জুবেরি বা ইশরাত হোসেন জুবেরি। উনি কলকাতা ইসলামিয়া কলেজের অধ্যক্ষ ছিলেন। কলকাতা ইসলামিয়া কলেজের অধ্যক্ষ ছিলেন। কলকাতা ইসলামিয়া কলেজের অধ্যক্ষ ছিলেন এবং উনি সরাসরি বঙ্গবন্ধুর শিক্ষক ছিলেন। কি লিখছেন? ঢাবির বর্তমান উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান ওনার নাম, এটা লিখে নেন। বর্তমান উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। আখতারুজ্জামান উনি হলেন 28তম উপাচার্য, বর্তমান উপাচার্য উনি 28তম উপাচার্য। ঘুম পাচ্ছে স্যার, তো ঘুম পাইলে ক্যামেরা অন করে আসেন। আপনি যখন যখন ঘুমায় যাবেন টেবিলে বসে, আমরা তখন আপনাকে ডাক দিব, সবাই মিলে ডাক দিয়ে ঘুম থেকে তুলবো। কিন্তু আপনি যদি ঘুম পাচ্ছে আর ঘুমিয়ে যান, তাহলে দিন শেষে তো যারা সজাগ থাকবে তাদের সাথে পারাটা একটু কঠিন হয়ে যাবে, তাই না? মাত্র 4-5 জন মানুষের ক্যামেরা চালু আছে, এদিকে আছে 4 জন, ওইদিকে আছে 3 জন, 7 জন, আর এইদিকে আছে একজন, 8 জন। পবিত্র দাদা একজন আছেন, উনি গরমে একেবারে মুক্তিযোদ্ধাদের মতো। মুক্তিযোদ্ধাদের দেখছেন, রাইফেল একটা কাঁধে, স্যান্ডো গেঞ্জি একটা গায়ে, লুঙ্গি একটা গিট্টু দিয়ে পরা, ব্যাস মুক্তিযোদ্ধা। এই পর্যন্তই, এখানে আর কিছু পড়ার দরকার নেই। এরপরে আসেন বাংলাদেশের স্বাস্থ্য সেবা সংক্রান্ত কিছু বিষয় আমরা আলোচনা করব। বাংলাদেশের স্বাস্থ্য সেবা সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করব। স্বাস্থ্য সেবা সম্পর্কে প্রথম যে কথাটা লিখবেন, ও আচ্ছা, শিক্ষা সংক্রান্ত অনুচ্ছেদ আছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ? এটা বলেন পারলে। শিক্ষা সংক্রান্ত অনুচ্ছেদ সংবিধানের কত? 17 নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের শিক্ষা সংক্রান্ত অনুচ্ছেদ, অনুচ্ছেদ নাম্বার 17। বাংলাদেশের শিক্ষা সংক্রান্ত অনুচ্ছেদ হলো অনুচ্ছেদ নাম্বার 17। দেখেন, শিক্ষা সংক্রান্ত অনুচ্ছেদ হলো 17 নং অনুচ্ছেদ, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। 17 নম্বর অনুচ্ছেদ, এটা হলো সরাসরি শিক্ষা সংক্রান্ত অনুচ্ছেদ। বাস, এরপরে আরেকটা জিনিস দেখেন, হলো এসডিজি তে শিক্ষা সংক্রান্ত গোল। এসডিজি তে শিক্ষা সংক্রান্ত গোল হলো 4 নং গোল। এখানে বলা আছে মানসম্মত শিক্ষার কথা। আর সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে বলা আছে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা।
সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে বলা আছে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, এবং এসডিজির গোল নাম্বার 4-এ বলা আছে মানসম্মত শিক্ষার কথা। মানসম্মত শিক্ষার কথা। অলরেডি 3 জন কমে গেছে, একজন মাথা ব্যথাওয়ালা চলে গেছে, আর একজন ঘুম পাওয়াওয়ালা চলে গেছে, আরেকজন কে গেছে আমি জানি না। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট হিম অর হার। সে কে এটা জানা নেই। নেক্সট আসেন আমরা শিক্ষা থেকে চলে যাই, যথেষ্ট শিক্ষা হয়েছে। এইবার আমরা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে চলে যাই। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় খুব বেশি প্রশ্ন আসে না, এটা একেবারে কম প্রশ্ন আসে। মূলত প্রশ্ন আসলে এই শিক্ষা ব্যবস্থা থেকেই বেশি প্রশ্ন আসে। তো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে প্রথমেই হলো স্বাস্থ্য সংক্রান্ত কিছু এব্রিভিয়েশন কিছু প্রতিষ্ঠানের, যেমন একটা হলো বিএসএমএমইউ। বিএসএমএমইউ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1965 সালে। এটা প্রতিষ্ঠা হয় 1965 সালে। প্রতিষ্ঠা 1965 সালে। বিএসএমএমইউ। চোখে পানি দিতে পারে যাদের ঘুম পাচ্ছে। হ্যাঁ, ভেরি গুড, এটা একটা খুবই ভালো আইডিয়া। যাদের ঘুম পাচ্ছে তারা চোখে ঘুম দিতে, মানে চোখে কি দিতে পারেন, পানি দিতে পারেন। আরেকটা লেখেন হলো আইডিসিআর। আইইডিসিআর। আইডিসিআর মানে হলো ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ। ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল, ডিআইএসইএএসই, এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড RESEARCH, ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ। এটা প্রতিষ্ঠিত হয় 1976 সালে। 1976 সালে। এটা আছে ঢাকার মহাখালীতে, মহাখালী, ঢাকা। আর এটা আছে হলো শাহবাগ, ঢাকা। এটা আছে শাহবাগ, ঢাকা, আর ওটা আছে মহাখালী, ঢাকা। এছাড়া এখানে আরেকটা কথা লিখতে পারেন, সেটা হলো বারডেমের কথা লিখতে পারেন, 1980 সালে প্রতিষ্ঠিত। বারডেম লেখেন। টি পান করলে কি ঘুম যাবে? অবশ্যই যাবে জগবন্ধু বাপ্পি, অবশ্যই ভাইয়া। টি পান করলে ঘুম তো চলেই যাবে আপনাদের। এরপর দেখেন BIRDEM, বারডেম। বারডেম মানে হলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহেবিলিটেশন অফ ডায়াবেটিস, এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ডিজিজ। ডায়াবেটিস, এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ডিজিজ ডিসঅর্ডার্স। এটা হলো বিআইআরডেম, BAMGLADESS, বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহেবিলিটেশন। রিসার্চ অ্যান্ড রিহেবিলিটেশন ফর কাদের জন্য? দেখেন, রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর ডায়াবেটিস
endocrine and metabolic disorder. And metabolic disorder. আর বার্ডেম প্রতিষ্ঠিত হয় 1980 সালে। প্রতিষ্ঠিত হয় 1980 সালে। গেল বার্ডেম। আরেকটা প্রতিষ্ঠান লিখতে পারেন, সেটা হলো ICDDRB, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ। লিখছেন? সমস্যা আছে স্যার, চলে গেলাম স্যার, একটু লিভ নিচ্ছি, খাবার দিতে যাচ্ছি। ওকে, ভেরি গুড। ইস, আমার এই খাবার দেওয়ার জন্য কেউ আসবে না, বুঝছেন? কথা হলো আমার বউ, সে প্রাইমারি স্কুলের টিচার, সে হলো চাকরি করে, সেখানেই থাকে, যার কারণে আমাদের একসাথে থাকা হচ্ছে না। দ্বিতীয় জিনিস হলো, ওইটা ছেড়ে দিলেও সে ব্যাংকে যদি রেজাল্ট দেয় তখন আবার ব্যাংকে চলে যাবে। আর আমরা দুইজনই একসাথে বিসিএস এর ভাইভা পরীক্ষা দিয়েছি এবার। আর আমি নিজে তো বললামই যে নন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত আছি, স্যার বউ বিদেশ। আচ্ছা, আসেন এরপরে আরেকটা যেটা লিখবো আমরা, সেটা হলো ICDDRB। না, ICDDRB লিখছি আমরা, কি যেন বললাম, আরেকটা লিখবো, কি বলছিলাম জানো, আরেকটা কিসের কথা বললাম? ICDDRB মোস্টলি, হ্যাঁ, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ICDDRB। এটা হলো ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ, RESEARCH, ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ। ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ ইনস্টিটিউট, মানে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ বাংলাদেশ, ICDDRB। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1960 সালে। এবং এদের সম্পর্কে একটা লাইন এক্সট্রা লিখতে হবে, সেটা হলো প্রতিষ্ঠা হয় 1960 সালে। 1960 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এবং এরা প্রথম খাবার স্যালাইন আবিষ্কার করে। ICDDRB প্রথম খাবার স্যালাইন আবিষ্কার করে, এইটা লিখে রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম খাবার স্যালাইন আবিষ্কার করে কারা? প্রথম খাবার স্যালাইন আবিষ্কার করে ICDDRB। এদের সম্পর্কে লেখেন, প্রথম খাবার স্যালাইন আবিষ্কার, এটা হলো এদের অবদান। আর একটা প্রতিষ্ঠান সম্পর্কে লেখেন, সেটা হলো গণস্বাস্থ্য কেন্দ্র। গণস্বাস্থ্য কেন্দ্র, এটা বেসরকারি খাতের প্রথম স্বাস্থ্যসেবা, বেসরকারি খাতে প্রথম স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান হলো। এপ্রিলে যমুনা 4-এ ভর্তি হয়েছি, এখন পর্যন্ত ম্যাথে ফার্স্ট ক্লাস হয়েছে, ম্যাথ বেশি হলে উপকার হয়। ওকে, ভেরি গুড। এটা ওনাদেরকে বলেন, আমার কাছে বললে কি হবে, আমি তো আর রুটিন বানাই না, ওনারা রুটিন বানায়, ওনাদেরকে বলবেন যে আপনাদের বেশি বেশি ম্যাথ ক্লাস দিতে। শোনেন আপুরা বা ভাইয়েরা যারা আছেন, বুঝছেন, আপনারা যেই সমস্যা আছে এই সমস্যাগুলো সব ফোন করবেন ওই নাম্বারগুলোতে, 01896084084184284 ওনাদেরকে কল করলে ওনারাই হলো আপনাদের এই ম্যাথ ক্লাস বেশি দেওয়া, ওই ক্লাস কম দেওয়া, এই ক্লাস বেশি দেওয়া, এই সকল বিষয়গুলো ওনারাই দেখবেন। আচ্ছা, 1 মিনিট আমি আসি, ক্যামেরা বন্ধ হয়ে গেছিল আমাদের এটা।
কত ঘন্টা বই পড়তেন? কত ঘন্টা বই পড়তাম এরকম কিছু না, আপনি যতক্ষণ সম্ভব বই পড়বেন, এটা হলো সহজ হিসেব। এটা যার যার ক্যাপাসিটি আলাদা হয়। কেউ ধরেন 2 4 6 ঘন্টায় একটা জিনিস পড়ে ফেলে, আর কেউ 14 ঘন্টায় একটা জিনিস পড়ে। এটুকুই পার্থক্য। কনসেন্ট্রেশন যত বেশি থাকবে তত অল্প পড়ে বেশি মনে রাখতে পারবেন, এই পর্যন্ত হলো বিষয়। এরপরে আসেন আরেকটা জিনিস যেটা বলবো সেটা হলো গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। এটা প্রতিষ্ঠা হয় 1971 সালে এবং প্রতিষ্ঠাতা হলো জাফরুল্লাহ চৌধুরী। উনি কয়েকদিন আগে মারা গেছেন, এই জন্য ওনার নামটা জানবেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। জাফরুল্লাহ চৌধুরী। আর যারা অঙ্ক কম বুঝে, বুঝছেন, ওনাদেরকে বিয়ে করবেন, ওনাদের প্যাচগোজ কম। এরপরে আরেকটা প্রতিষ্ঠান সম্পর্কে লিখবেন, সেটা হলো কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিক প্রথম প্রতিষ্ঠিত হয় 1998 সালে। স্বাস্থ্য খাতের তৃণমূল প্রতিষ্ঠান। তৃণমূল, তৃণ মানে হলো ঘাস, মূল মানে একেবারে ঘাসের শেষ অংশ, গোড়ার অংশ। তো বাংলাদেশের স্বাস্থ্য খাতের সবচেয়ে নিম্ন প্রতিষ্ঠান বা সবচেয়ে নিচের যে অংশ বা ক্ষুদ্রতম যে অংশ, সেটা হলো এই কমিউনিটি ক্লিনিক। এগুলো ইউনিয়নে বা গ্রামেও থাকে। হ্যাঁ, ইউনিয়ন ভিত্তিক স্বাস্থ্য সেবার সর্বশেষ যে খাত, এটা হলো এই কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য খাতের তৃণমূল প্রতিষ্ঠান। এবং বর্তমানে কমিউনিটি ক্লিনিক আছে কয়টি, এটা একটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল। বর্তমানে কমিউনিটি ক্লিনিক চালু আছে 14,141টি। 14,141টি কমিউনিটি ক্লিনিক বর্তমানে চালু আছে। এটা আছে হলো অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুযায়ী। আর এখান থেকে যদি কিছু পড়তে চান, এখান থেকে সেটা পড়তে পারেন স্বাস্থ্য খাত সম্পর্কে। করোনা সম্পর্কে মনে হয় এখন আর পড়তে হবে না। আহা, আপনার নম্বর দিন, ওই যে ওনাদেরকে কল দিলে আমার নম্বর আছে, ওনাদের কল দিলে আমার সাথে কথা বলতে পারবেন। দেন হলো ইপিআই প্রজেক্ট, একটা ইপিআই প্রজেক্ট। ইপিআই মানে হলো এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন মানে টিকাদান কর্মসূচি। ইমিউনাইজেশন, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। আর কতক্ষণ ক্লাস হবে? যতক্ষণে শেষ হয়ে যায় ততক্ষণে শেষ। এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, এটা বাংলাদেশে চালু হয় 1979 সালে এপ্রিল মাসে। বাংলা হলো সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। এর আওতায় যে কয়টি রোগের টিকা দেওয়া হয়, যে কয়টি রোগের টিকা দেওয়া হয় সেটা হলো 10টি রোগের টিকা দেওয়া হয়। 10টি রোগের টিকা দেওয়া হয়। আর এটা চালু হওয়ার ব্যাপারে সহায়তা করেছিল WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এরপরে আরেকটা জিনিস, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর ব্যাপারে সহায়তা করেছিল, আরেকটা জিনিস সেটা লিখে রাখবেন। বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করা হয়। বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করা হয়, পোলিও মুক্ত ঘোষণা করা হয় 2014 সালে, এবং এটা ঘোষণা করে WHO।
ওকে, লিখছেন এইটুকু? পোলিও মুক্ত ঘোষণা করা হয় 2014 সালে। এই পর্যন্ত লিখে শেষ করেন। আর এইখানে আরেকটা কথা লিখতে পারেন, করোনা সংক্রান্ত কিছু তথ্য। তার আগে আরেকটা জিনিস লিখে রাখেন, সেটা হলো 1600 শয্যা বিশিষ্ট, হ্যাঁ, সুপার স্পে চালু হয় বাংলাদেশে 28 সেপ্টেম্বর 2022। চালু হয় কোথায়? BSMMU শাহবাগ, ঢাকার শাহবাগে বিএসএমএমইউ বা পিজি হসপিটাল যেটা আছে, এখানে সুপার স্পেশালাইজড হাসপাতাল নামে 1600 শয্যার বিশেষায়িত একটা ইউনিট প্রতিষ্ঠা করা হয়, যেটাকে বলা হয় সুপার স্পেশালাইজড হসপিটাল। সুপার স্পেশালাইজড হসপিটাল, ওকে। সুপার স্পেশালাইজড হসপিটাল প্রতিষ্ঠা করা হয় 2022 সালের 28 সেপ্টেম্বর। এখানে আর কিছু তথ্য লিখে রাখতে পারেন, সেটা হলো জনস্বাস্থ্য নৈতিকতা সংক্রান্ত গোল আছে কোথায়। আরেকটা হলো জনস্বাস্থ্য নৈতিকতা, এটা আছে সংবিধানে, স্বাস্থ্য সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ। স্বাস্থ্য সংক্রান্ত, এই পর্যন্ত শেষ। স্বাস্থ্য সংক্রান্ত অনুচ্ছেদ হলো 18 নং অনুচ্ছেদ। এইখানে আছে জনস্বাস্থ্য নৈতিকতা এবং স্বাস্থ্য সংক্রান্ত এসডিজির গোল। স্বাস্থ্য সংক্রান্ত এসডিজি এর স্বাস্থ্য সংক্রান্ত গোল হলো 3 নং গোল। এইখানে বলা আছে ওয়েলবিং ফর এভরিবডি, ওয়েলবিং। এছাড়াও আরো যদি কিছু জানতে চান, সেটা হলো বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতাল, এটা নির্মাণ করা হয় জীবনতরী 1999 সাল থেকে এটা চালু করা হয়। বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতাল জীবনতরী, এটার কার্যক্রম চালু হয় 1999 সাল থেকে। এইখানেই শেষে একটু লিখে রাখেন। দেশের প্রথম ভাসমান হাসপাতাল, এটা চালু করা হয় 1999 সালে। এটার নাম হলো জীবনতরী। আমেরিকান একটা প্রতিষ্ঠান ইমপ্যাক্ট ফাউন্ডেশন, তারা এটা নির্মাণ করে। নেট সমস্যার জন্য লিভ নিচ্ছি স্যার। আচ্ছা, ওকে, লিভ নেন। যাদের সমস্যা নেই তারা আর অল্প মনে করেন আর 10 মিনিটের জন্য থাকতে পারেন, তার মধ্যে আমরা একবারেই শেষ করব, কেউ মাঝখানে না যাওয়াই বেটার। ওকে, নেক্সট আসেন। এরপরে যদি আমরা যাই স্বাস্থ্যের পরে নারী ও শিশু সংক্রান্ত বিষয়গুলোতে, দেখেন নারী ও শিশু সংক্রান্ত বিষয়, হ্যাঁ, শিশু ও নারী, শিশু ও নারী সংক্রান্ত বিষয় যদি আমরা দেখতে যাই, তাহলে এখানে প্রথম যেটা পাবো, বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় 1974 সালে, যেটা পরিবর্তন করে পরবর্তীতে 2013 সালে নতুন শিশু আইন প্রণয়ন করা হয়। বর্তমানে চালু আছে শিশু আইন 2013 এবং শিশু শ্রম নীতি 2010। বাংলাদেশে বর্তমানে চালু আছে শিশু আইন 2013 এবং শিশু শ্রম নীতি 2010। শিশু আইন এটা চালু হয় 2013-তে নতুন করে। আরেকটা হলো শিশু শ্রম নীতি, এই নীতিটা চালু হয় 2010 সালে। আর আগের একটা শিশু আইন ছিল 1974 সালে, ওইটা পরিবর্তন করে 2013 সালে শিশু আইন প্রণয়ন করা হয় নতুন করে। আর একটা কথা লিখে রাখেন, শিশু বলা হয় কাদেরকে? শিশু হলো 0 থেকে 18 বছর বয়সী লোকজনকে বলা হয় শিশু। এটা আমাদের ওই যে শিশু আইন অনুযায়ী, শিশু আইন অনুযায়ী বয়স হলো শিশুদের 0 থেকে 18 বছর। আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে
সংবিধান অনুযায়ী শিশু আইন হলো 0 থেকে 16 বছর। এই হলো শিশুর সংজ্ঞা। এই হলো শিশুর সংজ্ঞা। এছাড়া দেখেন আর কিছু তথ্য এখানে লিখতে পারেন, সেটা হলো নারী সংক্রান্ত বিষয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন, এটা প্রণয়ন করা হয় 2000 সালে। নারী ও শিশু নির্যাতন দমন আইন, এটা প্রণয়ন করা হয় 2000 সালে। আর কয়েকটা আইন লিখে দিব, তাহলেই শেষ। এইগুলো দেখলেই হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইন, এটা প্রণয়ন করা হয় 2010 সালে। নারী ও শিশু নির্যাতন দমন আইন, এই আইনটা প্রণয়ন করা হয় 2010 সালে। এসিড অপরাধ নিয়ন্ত্রণ আইন 2010 না, সরি, এটা 2000 সাল। তো 10 কেন লিখছি, 2000 সাল। আর 2002 সালে অ্যাসিড অপরাধ নিয়ন্ত্রণ আইন, অ্যাসিড অপরাধ নিয়ন্ত্রণ আইন, এই আইনটা প্রণয়ন করা হয় 2002 সালে। যৌতুক নিরোধ আইন, যেটা ছিল যৌতুক নিরোধ আইন 1980 সালের একটা আইন, এই আইনটাকে নতুন করে আবার সংশোধন করা হয় এবং নতুন আইন প্রণয়ন করা হয় 2018 সালে, যেখানে যৌতুক নেওয়ার সর্বোচ্চ শাস্তি রাখা হয় 5 বছর কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ড। আগের আইন অনুযায়ী দণ্ড ছিল 500 টাকা। যৌতুক নিলে 5 লাখ টাকা যৌতুক নিয়ে 500 টাকা জরিমানা দিয়ে দিলেই খতম। ওই আইন করা তো অনেক আগের, 1980 সালের। তখন হলো টাকার তো ভ্যালু ছিল অনেক বেশি, সেই তুলনায় এটা একটু পিছিয়ে গেছে, এই জন্য আবার নতুন করে করা হয়েছে যৌতুক নিরোধ আইন। 2টা সালই লিখে রাখেন, যৌতুক নিরোধ আইন। এই আইন প্রথমবার করা হয় 1980 সালে এবং বর্তমানে চলমান আছে, যেটা এটা 2018 সালে এই আইনকে সংশোধন করা হয়। এবং এইখানে 50,000 টাকা জরিমানা করা হয়, 50,000 টাকা যৌতুকের জন্য, এবং 5 বছর কারাদণ্ড। এটা একই সাথে দুইটাই হতে পারে অথবা যে কোনো একটা হতে পারে। যৌতুক নিলে এটার জন্য শাস্তি। আর একটা আছে বাল্য বিবাহ নিরোধ আইন, যেটা 1929 সালের একটা আইন, এটাকে সংশোধন করে 2017 সালে নতুন আইন প্রণয়ন করা হয়। এটার নাম হলো বাল্য বিবাহ নিরোধ আইন। এটা প্রণয়ন করা হয় 1929 সালে। বাল্য বিবাহ নিরোধ আইন 1929 সালে প্রণয়ন করা হয়, যেটা পরিবর্তন করে বর্তমানে নতুন করে 2017 সালে এটা সংশোধন করা হয় এবং এটা নতুন আইন। বাল্য বিবাহ নিরোধ আইন প্রণয়ন করা হয় 2017 সালে। এইখানে বলা হয় 18 বছরের নিচে বাচ্চাদের কোনো বিয়ে দেওয়ার সুযোগ নেই। আর যদি অভিভাবকের সম্মতি থাকে সেক্ষেত্রে 14 বছরের পরে বিয়ে দেওয়ার সুযোগ আছে। আর ছেলেদের জন্য 21 বছর নাকি 25 বছর? 21। ওকে, ভেরি গুড। তাহলে 18 আর হলো 21। বিবাহের সর্বনিম্ন বয়স হলো একটা 18 বছর আর একটা হলো 21 বছর। বিবাহের সর্বনিম্ন হলো 18 বছর আর একটা হলো 21 বছর। আর 2টা দিবসের নাম লেখেন নারী সংক্রান্ত। একটা হলো আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ, আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ, এই একটা। আর একটা লিখতে পারেন যে জাতীয় কন্যা শিশু দিবস, এটা হলো 30 সেপ্টেম্বর। জাতীয় কন্যা শিশু দিবস, এটা হলো 30 সেপ্টেম্বর। জাতীয় কন্যা শিশু দিবস, কন্যা শিশু দিবস 30 সেপ্টেম্বর। প্রতি বছর এটা পালন করা হয় 30 সেপ্টেম্বর। আর একটা কথা লিখে রাখতে পারেন, সেটা হলো বাবা মায়ের নাম বা বাবার পাশাপাশি মায়ের নাম জন্ম নিবন্ধনে এটা চালু করা হয় 2004 সাল থেকে। সন্তানের পরিচয়ে বাবার পাশাপাশি মায়ের নাম কোথায়? জন্ম নিবন্ধনে।
জন্ম নিবন্ধনে এটা চালু করা হয় কবে? চালু করা হয় 2004 সালে। আরেকটা আইনের কথা লিখতে পারেন, সেটার নাম হলো, আইন না, একটা সনদ, নারী সংক্রান্ত একটা সনদ। এই সনদের নাম হলো সিডো সনদ। এটা স্বাক্ষরিত হয় 1979 সালে। বাংলাদেশও এটা অনুস্বাক্ষরকারী, এবং এই সিডোর ফুল মিনিং হলো কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল কাইন্ড অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উমেন। এটা লিখে রাখেন, কনভেনশন অন দি এলিমিনেশন Convention on the Elimination of all forms of discrimination, against women, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সংক্রান্ত সনদ বা চুক্তি 1979 সালে স্বাক্ষরিত হয়, এবং এই চুক্তিতে বাংলাদেশও অনুস্বাক্ষরকারী। এই চুক্তিতে বাংলাদেশও হলো অনুস্বাক্ষরকারী। এছাড়া এখানে আরো কিছু তথ্য আছে যেটা একটু কষ্ট করে হলেও লিখে নিতে হবে। সেটা হলো স্বাস্থ্য সংক্রান্ত 2000 অর্থনৈতিক সমীক্ষা 2023-এর কিছু পরিসংখ্যান। অর্থনৈতিক সমীক্ষা 2023-এ স্বাস্থ্য সংক্রান্ত কিছু পরিসংখ্যান, যেমন কয়েকটা তথ্য, এটাই লাস্ট। হ্যাঁ, বাংলাদেশের প্রথম নারী বিচারপতির নাম কি, প্রথম নারী শিক্ষামন্ত্রীকে, এগুলো কি আমার পড়াই দিতে হবে? এগুলো কি পড়াই দিতে হবে? কমেন্টে লেখেন, অথবা বলেন। যারা সামনে আছেন ক্যামেরার, তারা মাথা নাড়াইলেও আমি বুঝতে পারবো যে লাগবে কিনা এগুলো পড়ানো, নাকি এখানে আমরা বিদায় নিব। এগুলো পড়ানোর দরকার আছে? সাল মনে থাকে না, কিভাবে মনে রাখতে পারি? অনেকবার লিখবেন। ওকে, অনেকবার লিখে লিখে পড়বেন, তাহলে মনে থাকবে। এক একটা সাল যখন পড়বেন অন্তত 10 বার বা 20 বার ওই সালটা লিখবেন, তখন দেখবেন এমনিই মনে থাকবে, আপনি চাইলেও বলতে পারবেন না এই সালগুলো। বুঝতে পারছেন? 1 নম্বরে লিখেন, বাংলাদেশে বর্তমানে অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী গড়ায়ু হলো 72.3 বছর। গড়ায়ু 72.3 বছর, যার মধ্যে নারীদের গড়ায়ু একটু বেশি। নারীদের হলো 74.1 বছর। নারীদের গড়ায়ু হলো 74.1 বছর। আর পুরুষের গড়ায়ু হলো 70.6 বছর। পুরুষের হলো 70.6 বছর। 70.6, বুঝছেন না? ডাক দিবেন। পুরুষের গড়ায়ু একটু কম, বুঝছেন? ঝগড়াঝাটি করে করে দুর্বল করে দেয় পুরুষ লোকজনদেরকে, অল্পের মধ্যে মরে যায় ঝগড়াঝাটি করে। এরপরে আরেকটা জিনিস লিখে রাখেন, গড়ায়ুর পরে নারী প্রতি প্রজনন হার 2.03, এখন 0.5। নারী প্রতি প্রজনন হার, এটা পরীক্ষা এসেছিল বিসিএস এ। নারী প্রতি প্রজনন হার 2.05। আর একটা তথ্য লিখতে পারেন, সেটা হলো স্থূল জন্মহার 18.8, আর স্থূল মৃত্যুহার হলো 5.7। স্থূল জন্মহার 18.8, স্থূল মৃত্যুহার 5.7। স্থূল মৃত্যুহার 5.7। এটা কিন্তু হাজারে, হ্যাঁ, স্থূল মৃত্যুহার হয় হাজারে। শিশু মৃত্যুর হার হাজারে 22 জন। শিশু মৃত্যু হার শিশু মৃত্যু হার 22 জন, এটা হলো হাজারে। শিশু মৃত্যুর হার হলো হাজারে 22 জন। শিশু মৃত্যুর হার হাজারে 22 জন। আরেকটা লিখতে পারেন, সেটা হলো
জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার 65.6%। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার 65.6%। জন্ম নিয়ন্ত্রণ ব্যবহারের হার 65.6%। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার হলো 65.6%। সুপেয় পানি ব্যবহার করে 98.02%। সুপেয় পানি ব্যবহার করে সুপেয় পানি ব্যবহার করে 98.02% মানুষ। আর স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে 85.8% মানুষ। স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এটা ব্যবহার করে 85.8% মানুষ। এই হলো স্বাস্থ্য সংক্রান্ত যত পরিসংখ্যান আছে যেগুলো পরীক্ষা আসে। আর ডাক্তার জনসংখ্যার অনুপাত হলো 1:1724। এটা 2022 সালের তথ্য। শুধু এই একটা তথ্য 2022-এর, এটা নতুন তথ্য এখনো আসেনি। ডাক্তার ইস্টু জনসংখ্যা এটা হলো 1:1724 জন। আর বাকিগুলো সব 2023 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী। 2023 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী। করোনার কথা তো মনে আছে আপনাদের? 2019 সালে আসে চীনের কোথার? উহান শহরে, হুবেই প্রদেশের উহান শহরে উৎপত্তি হয় এবং করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে WHO। 2019 সালে এটাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করা হয়। আর কোভিড-19 যেটা, এটা হলো এক ধরনের আরএনএ ভাইরাস। ভাইরাস হয় দুই ধরনের, একটা ডিএনএ আর একটা হলো আরএনএ ভাইরাস। আর কোভিড-19 এর জন্য বাংলাদেশ থেকে যে টিকা আবিষ্কার করা হয় এটার নাম দেওয়া হয়েছিল বঙ্গোভ্যাক্স, যেটা আবিষ্কার করেছিল গ্লোব বায়োটেক। এগুলো আসলে আসতে পারে, টুক করে নাও আসতে পারে। শুধু জেনে রাখলেন করোনার উৎপত্তি হয় চীনের হুবেই প্রদেশের উহান শহরে। আর এটা বৈশ্বিক মহামারী ঘোষণা করে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আমরা কতজন ছিলাম ক্লাসের শুরুতে? 80 জন না? মোস্ট এরকম কিছু একটা। এখন 69 জন, মানে হলো 10 জন কমছে। 81, আচ্ছা 11 জন কমে গেছে। তাও 11টা পর্যন্ত আপনারা থেকেছেন, তার মধ্যে 11 জন কমছে 11টার মধ্যে। 10:58 বাজে 11টার মধ্যে। এখন দেখেন আমাদের এই ছিল আজকের জিনিসপত্র। এই তিনটা বলেছিলাম যে আমরা দেখব, আমরা এই তিনটা দেখলাম। বাকি থাকলো প্রথম মহিলা, প্রথম অন্যান্য জিনিসপত্র। এই প্রথম প্রথম যা আছে এগুলা আপনারা দেখে নিন, এগুলার আমরা আজকে দেখবো না। প্রথম প্রথম যা আছে এগুলা আমরা দেখবো না, বাকিগুলো আপনারা দেখে নিবেন। তো আজকের মতো এইখানেই আমরা বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে।